ছাত্র জনতা বা ক্ষুব্ধ মানুষেরা তাদের উপর চড়া হয়েছে। আবার এইরকম একটা টার্ময়েলের মধ্যে যখন এইরকম একটা ট্রান্সফরমেশনের ঘটনা ঘটে, আমরা তো কখনো গণ অভ্যুত্থান চোখের সামনে দেখিনি খালেদ। আপনি কিংবা আমি আমার জীবদ্দশায় 90-এর যেটা দেখেছি তার তুলনায় এটা ম্যাগনিচিউডের দিক থেকে অনেক বড়। তো এইরকম একটা সময়ে কে কার পেটে কখন কোন দিক থেকে ছুরি মেরে দেয়, হ্যাঁ, 71-এর গল্পটা অনেকদিন পরে শুনতে যেমন মনে হয় রাজাকার বনাম মুক্তিযোদ্ধা, কিন্তু আমাকে ডাচ ডাচ গবেষক উইলিয়াম ভ্যান স্যান্ডেল অনেক বছর আগে বলেছিলেন যে তোমার কি মনে হয় না যে এই যে রাজাকার আর মুক্তিযোদ্ধার ক্যাটেগরাইজেশন, এখানে বাংলাদেশের গ্রামীণ সমাজের যে কৃষিজ সম্পর্ক এবং জমি নিয়ে যে বিবাদ, সেটাও এই ডাইমেনশনের সাথে জড়িয়ে বিষয়টাকে জটিল করে তোলে। তার মানে হচ্ছে আজকে আপনি খুব সহজ করে এটাকে রাজাকার মুক্তিযোদ্ধা বলতে পারছেন, কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা শুধু ওইটুকু ছিল না। তো এখনো ঠিক কে কার ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, কোন কোন স্বার্থ চরিতার্থ করার জন্য কার পিঠে ছুরি বসিয়ে দিচ্ছে, কি অভিযোগ তুলে, ঘটতেই পারে, এইরকমটা ঘটতেই পারে। কিন্তু আমি বলবো 5ই আগস্টের সময় বাংলাদেশ ডিড আ স্প্লেন্ডিড থিং। বাংলাদেশে 5ই আগস্টের মুহূর্তে যত অরাজকতা হতে পারত বলে আশঙ্কা ছিল, খোদ আওয়ামী লীগের মন্ত্রীরাই, ওবায়দুল কাদের নিজ মুখে বলেছিলেন যে তারা যখন নেমে যাবেন তখন কি হবে। সেই তুলনায় আমি খালেদ কোনো আত্মতৃপ্তির কথা বলছি না, আমি কোনো ডিফেন্সেও যাচ্ছি না, আমি কাউকে ডিফেন্ড করার দায়িত্ব নিয়ে বসি নাই, আমি নিজেকেও ডিফেন্ড করছি না, আমার কোনো আত্মতৃপ্তিও নাই। কিন্তু এটাও আমি মনে করি যে 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যথেষ্ট রেস্ট্রেইন ছিল। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আওয়ামী লীগের পতনের পরও নানা বিষয়ে রাজপথে নামছে শিক্ষার্থীরা। সর্বশেষ 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে দূরত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা, এগুলি নিয়ে রাজপথ উত্তপ্ত হয়ে উঠল, না অনেকে আহত হলেন। এইসব বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য শিক্ষা ব্যবস্থা, সার্বিক শিক্ষা ব্যবস্থা, উচ্চতর শিক্ষা ব্যবস্থা, 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাওবির উপাচার্য অধ্যাপক সাইদ ফেরদৌস। অধ্যাপক সাইদ ফেরদৌস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও থাকছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউলেবের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক সুমন রহমান, আমার খুব প্রিয় লেখক কবি। অধ্যাপক সাইদ ফেরদৌসও আসলে খুব প্রিয়, দুইজন প্রিয় শ্রদ্ধাভাজন এবং জ্ঞানী মানুষকে সঙ্গে পেয়ে আমরাও নিশ্চয়ই খুব উৎফুল্ল এবং আনন্দিত। এইটা আমাদের দর্শকরাও নিশ্চয়ই আজকে খুবই উপভোগ করবেন। কিন্তু আমি অধ্যাপক সাইদ ফেরদৌসের কাছেই প্রথমে যেতে চাই। অধ্যাপক ফেরদৌস, আমরা অনেকেই বলে থাকে যে রাজধানীতে যে 7টি কলেজ আছে, এর মধ্যে 2টি মেয়েদের কলেজ, 5টি ছেলে মেয়ে আছে, ওরকম কলেজ। তো ওই 7টি কলেজের সংকটের মূল হয়ে হচ্ছে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে নিয়ে এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত করা। তখন বলা হয়েছিল যে এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমবে, ঢাকা বিশ্ববিদ্যালয়টা খুব সানন্দে গ্রহণ করতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকেই মনে করেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ, এই দুইজনের ব্যক্তিগত দ্বন্দ্ব বা অতিরিক্ত ভালোবাসা থেকে এটি হয়েছে। সত্যি সত্যি কি শিক্ষকেরা, বিশেষ করে উপাচার্য পর্যায়ের শিক্ষকেরা, এসব বিষয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব বা মানে আপনার কাছে কি মনে হয়? আপনাদের দুজনের কাছ থেকে এই প্রথম প্রশ্নটা তাই করছে। অধ্যাপক ফেরদৌসকে আগে শুনি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ খালেদ। এটা তো আসলে অন্তর্যামী হওয়া ছাড়া এটার উত্তর আসলে দেয়া খুব কঠিন, তাই না? আসলে উপাচার্যরা যে সবাই একই রকম করে চিন্তা করেন, আর আমি তো উপাচার্য নই, উপাচার্য হয়ে উপাচার্যরা কিভাবে চিন্তা করেন এটা তো বলা আমার পক্ষে কঠিন। কিন্তু আমিও খুব বিস্মিত হয়েছি এই এত বছর পরে এই প্রচারণা যখন সামনে এসছে বা এই আলাপচারিতা যখন সামনে এসছে, তার মানে লোকে বিশ্বাস করে, এই আলাপের বিশ্বাসযোগ্যতা আছে। এবং 7 কলেজের স্থানান্তরের মানে 7 কলেজের অধিভুক্ততা বদল হওয়ার পেছনে এই ব্যক্তিগত রেষারেষি কাজ করেছে কিনা আমরা জানি না, কিন্তু আওয়ামী শাসনামলের অধীনে যে উপাচার্যরা ছিলেন তাদের নিজেদের মধ্যে যে পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্ব ছিল, ক্ষমতার লড়াই ছিল, সেইটা তো অন্তত এটা স্পষ্ট করে দেয়। তো এইটা খুব মানে আমি সবসময় ভাবি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো সৃষ্টি হয়েছিল কলেজগুলোকে অধিভুক্ত করার জন্য এবং সেগুলোকে ব্যবহার করার জন্য। সেটা কেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেয়া হলো, যেখানে আমরা জানি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংও
যথেষ্ট নানা কাজের ভারে পিষ্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রায় সোশ্যাল মিডিয়াতে রেজিস্ট্রার বিল্ডিং নিয়ে ট্রোল করে এইভাবে যে রেজিস্ট্রার বিল্ডিং এ তারা যদি কোনো কাজ নিয়ে যায় তাহলে তাদেরকে বলা হয় যে লাঞ্চের পরে আসেন, রাইট। তো এই যে লাঞ্চের পরে আসেন গোছের একটা রেজিস্ট্রার বিল্ডিং, যে কিনা নিজের বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ সারতেই গলদঘর্ম, তাকে কেন বাড়তি 7-7টা কলেজ, এবং যেই কলেজগুলোর পরিধি ব্যাপক, ছাত্র সংখ্যা ব্যাপক, কাজ ব্যাপক, সেগুলোকে কেন নিতে হবে? এবং নেয়ার ফলে যেটা হয়েছে যে ভয়ানকভাবে একাডেমিক স্থবিরতা তৈরি হয়েছে। এই 5 বছর 7 বছর লেগে যাচ্ছে ডিগ্রি প্রোগ্রাম সমাপ্ত হতে। পাশাপাশি 7 কলেজের ছাত্ররা একটা বড় নালিশ তুলেছে যে আর্থিক অসততার অভিযোগও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তুলেছে। এই যে এত কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কথাবার্তা হতে পারলো বা এগুলো উঠতে পারলো, এটার পেছনে বোধগম্য কোনো ব্যাখ্যা নেই। এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আরেফিন সিদ্দিক এবং অধ্যাপক হারুনুর রশিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হয়েছিল কিনা আমরা জানি না, কিন্তু এটা তো ঠিক যে একটা এক্সেপশন তৈরি করা হয়েছিল। এক্সেপশনটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো থাকবে, সেখানে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে 7টা কলেজকে দেয়া হবে। এমন বাজারে এমন কথাও রটনা হয় যে এই কলেজগুলো পাওয়ার সাথে সাথে এই কলেজগুলোর খাতা দেখার কাজ ইত্যাদি ইত্যাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেলেন। মানে এগুলো তো কোনো ভালো কথা না। এই পুরো বিষয়টা ঘটলো একভাবে যে নিয়মের ব্যত্যয় ঘটায়। সেটা কেন ঘটলো সেটা আসলে আমাদের, এবং এগুলো এখন আবার শুনছি, গতকালকে শুনছি যে সমাধানের রাস্তায় বলা হচ্ছে যে একটা ভিন্ন আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি করে এদেরকে নেওয়া হবে। তো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, তারপরে আবার একটা ভিন্ন বিশ্ববিদ্যালয় তৈরি হবে শুধু এই 7টা কলেজের জন্য। তো এরপরে আরো অন্য 7টা কলেজ বা 14টা কলেজ বলবে আমাদের জন্য আরেকটা বিশ্ববিদ্যালয় করো। ফলে এগুলো তো কোনো সলিউশন না। তার মানে হচ্ছে আমরা ব্যক্তির দিকে তাকিয়ে, দলের দিকে তাকিয়ে, হ্যাঁ, ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থের দিকে তাকিয়ে নিয়মকে নিজেদের মতো করে বাঁকিয়ে চুরিয়ে নিজেদের সুবিধা অনুযায়ী কাজ করেছি। তো এইটারই একটা মানে নিকৃষ্টতম দৃষ্টান্ত হয়ে থাকলো 7 কলেজের অধিভুক্ততা নিয়ে এই যে টানাপোড়েন সেটা। স্যার, আমি প্রফেসর সুমন রহমানের কাছে যাওয়ার আগে আপনার কাছে একটু যে আপনি যেটা ক্ষমতার দ্বন্দ্ব বললেন, সেই ক্ষমতার দ্বন্দ্ব তো আসলে ক্ষমতার দ্বন্দ্ব শুনলে মনে হয় যে এটা একটা আদর্শের দ্বন্দ্ব হইতে পারে, এইটা একটা মানে আরো অন্যরকম হইতে পারে, কিন্তু এটা তো অ্যাবসলিউটলি এই ক্ষমতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লোকদেরকে চাকরি দেওয়ার ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ে চাকরি দেওয়ার ক্ষমতা। 2 লাখ ছাত্রছাত্রী এখানে আসে এই 7 কলেজের মধ্যে, তাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য এই লড়াই। তাহলে যদি আমি আদর্শের দ্বন্দ্ব বলতাম তাহলে আমি আদর্শের দ্বন্দ্বই বলতাম। ও আচ্ছা আচ্ছা। যদি আমি রাজনৈতিক আদর্শের কথা বলতাম তাহলে আমি আদর্শের দ্বন্দ্বের কথাই বলতাম। আমি বলতাম রাজনৈতিক দৃষ্টিভঙ্গির, হ্যাঁ, রাজনীতির ভিন্নতা, কিন্তু আমি তো বলছি দেখুন এই পদ পদবিগুলোকে লোকে তো দায়িত্ব হিসেবে দেখে না, এটা তো নিছক একটা দায়িত্ব। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি আবার পড়ানোর কাজেই ফিরে যাব একটা নির্দিষ্ট সময় পরে। আমি এখন একটা দায়িত্বই পালন করছি মাত্র। আমি না আসলে এইখানে অন্য কেউ দায়িত্ব পালন করতে আসতো। আনফরচুনেটলি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা এই পদে যান তাদের অধিকাংশই মনে করেন যে এগুলো দায়িত্বের চাইতেও অধিকতর হচ্ছে ক্ষমতা। আমি যদি গোপালগঞ্জের লোক হই তাহলে গোপালগঞ্জের লোক দিয়ে আমার প্রশাসনকে ভরিয়ে ফেলবো, আমি যদি অমুক দলের লোক হই তাহলে অমুক দলের লোক দিয়ে ভরিয়ে ফেলবো। হ্যাঁ, আমরা যেমন এখন হঠাৎ করে দেখতেছি যে অনেক গুণীজনের জন্ম এখন চট্টগ্রামে হচ্ছে। হঠাৎ করে চট্টগ্রামে গুণীজনের সংখ্যা বেড়ে গেছে। আপনি আনফরচুনেটলি মানে এটা তো এরকম না যে আনফরচুনেটলি হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে সব বদলে যাবে, তা তো না। ফলে আপনি যেটা বলছেন সেটা দুঃখজনক বা সেটা কাম্য নয়, কিন্তু সেরকমও তো ঘটছে না। আমি খুব খেয়াল করি, আগে দেখা যাইতো যে পদ্মা পার হইলে তার বাড়ি মানিকগঞ্জ হোক বা পদ্মার একটু আগে হোক হোক, কোনোভাবে গোপালগঞ্জকে টেনে আয় না বলতো এই গোপালগঞ্জের পাশের জেলায়, এই গোপালগঞ্জ গ্রেটার ফরিদপুর, এই গোপালগঞ্জের এরকম জেলায় মানে এরকম পরিচয় দিতে চাইতো। এখন ওই জেলার লোকেরা এখন আবার নিজেদেরকে ফরিদপুরের পরিচয় দিতে চায় না, এখন বলে অন্য কিছু, যে আমরা ঢাকা। যাই হোক, আমি প্রফেসর সুমন রহমানের কাছে একটু আসি। প্রফেসর সুমন রহমান, ওই প্রশ্নেরই একটু মানে এইটার কারণ আপনি আসলে কি দেখেন? আমি শুধু একটু যুক্ত করতে চাই যে বর্তমান সরকার বা বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা কি আসলে মানে একটু ফেল করলেন? মানে প্রফেসর মামুন আহমেদ খুবই সজ্জন মানুষ, আমি তাকে খুব ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু তিনি যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন বা ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে যেভাবে কথা বললো, মানে আমরা ভিডিও যেরকম দেখেছি, এইটাকে আপনি কীরকম মনে করেন? আমি যদি সরকারের জায়গা থেকে বলি যে অন্তর্বর্তীকালের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ
বিষয়টাকে নিয়ে যে কথা বলতেছেন, একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি আসলে কিভাবে দেখছেন। ধন্যবাদ খালেদ। ছাত্র অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, আমি একটা হলের সামনে একটা ছোট নোটিশ দেখেছিলাম, কাগজে টাইপ করে টাঙিয়ে আছে, পিলো এবং কোলদের জন্য আচরণ বিধি, তারা কিভাবে আচরণ করবে, কিভাবে হাঁটবে, স্যাটায়ার ছিল টয়লেট ব্যবহার করবে, হ্যাঁ কোন টয়লেট ব্যবহার করবে, হ্যাঁ কয়জন একসাথে হাঁটতে পারবে, স্যাটায়ার। কিন্তু এটা কিন্তু আসলে ওদের যে কালচারাল অ্যাটিটিউডটা সেটা কিন্তু প্রকাশ করে। এখন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকের মধ্যে এই ধরনের একটা কালচারাল অ্যাটিটিউড আছে কলেজে পড়ুয়াদের ব্যাপারে, এবং তাদেরকে তার বিশ্ববিদ্যালয়ে অ্যাসিমিলেট করার ব্যাপারে বা অ্যাকোমোডেট করার ব্যাপারে, সেই বিশ্ববিদ্যালয়কে উইদাউট এনি কালচারাল নেগোসিয়েশন আপনি যদি হঠাৎ করে তার দায়িত্ব দিয়ে দেন, তাহলে ব্যাপারটা যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। একদিকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অদক্ষতা, অন্যদিকে হচ্ছে তাদের আসলে কালচারাল নেগলিজেন্স, হ্যাঁ এই এন্টায়ার কমিউনিটির ব্যাপারে। তারা একে অদক্ষ, দ্বিতীয়ত তাদের আসলে ইচ্ছা নাই, সদিচ্ছাই নাই, তারা বুঝতেই চেষ্টা করেনি যে প্রবলেমটাকে তারা কিভাবে ডিল করবে, তাদের সেই দক্ষতা আছে কিনা, যোগ্যতা আছে কিনা। তারা একটা রিসোর্স আকারে দেখেছে সেটা, যেটা সাইদ ফেরদৌস বলেছেন যে খাতা দেখার কাজ, বাড়তি কিছু টাকা, বাড়তি কিছু ক্ষমতা, সেটা তারা এনজয় করার চেষ্টা করছে, নিয়োগ পদোন্নতি। এই যে এই এন্টায়ার জিনিসটা, এটাকে রিসোর্স আকারে দেখা, এটাকে একটা ম্যানেজেবল প্রবলেম আকারে না দেখা, এটারই মানে ফলশ্রুতি কিন্তু আসলে এই এখনকার যে আন্দোলন। হ্যাঁ, আমি বলবো যে আমরা অনেকেই ট্রল করেছে যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, কলেজের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে দিয়েছে। তো এখন এই যে বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে দিয়েছে, আপনি হাসাহাসি করতে পারেন, কিন্তু এটার মধ্যে কিন্তু পরিষ্কার একটা মেসেজ আছে যে তারা আসলে কেন বিশ্ববিদ্যালয়ে লাগিয়েছে। কারণ যে বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের থাকার কথা, সে বিশ্ববিদ্যালয় ফাংশন করছে না, তো তারা কি করবে? তাদের তো আসলে উপায় নাই। তারা একটা অটোনমি চাচ্ছে, কোনোভাবে একটা অটোনমি চাচ্ছে, যাতে তাদের সেশন জব মুক্ত হতে পারে তারা। তো এইটা কিন্তু আমরা আসলে দিতে ব্যর্থ হয়েছি। এবং আপনি যেটা বলেছেন যে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি যে আচরণগুলো করেছেন বা তার সাথে যে আচরণ হয়েছে, দুটিও দুঃখজনক। কিন্তু আমি বলবো যে শিক্ষক হিসেবে ওনার আচরণটা হয়তো আরেকটু হওয়া দরকার ছিল, ডিফেন্সিভ হওয়া দরকার ছিল। কিন্তু তিনি যে বিরক্তিটা প্রকাশ করেছেন, সেই বিরক্তিটা আমি নিশ্চিত না সেই বিরক্তির মূলে কি ওই যে অ্যাটিটিউড যেটার কথা আমি বললাম, হিস্টোরিক্যাল অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের কোনো রোল আছে কিনা। আমার কিন্তু দেখে এরকমই মনে হলো। তো ওটুকুই আমি বলবো। আপনি কি জনাব প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের অবস্থান নিয়ে কোনো কিছু বলবেন? যে শিক্ষা উপদেষ্টা, তিনি আসলে মানে তার কথা থেকে আমরা কেমন জানি মেসেজ পাইতে গিয়া উল্টাটা পাই, মনে হয় যে আরেকটু ভয় পাওয়া যায়, মানে এরকম মনে হয় কিনা? মানে তিনি তো আসলে স্পেসিফিক করে কিছু, একদিক দিয়া উনি অন্য শিক্ষামন্ত্রীর চেয়ে ভালো, মানে ধমক দেন না, বেতন বন্ধ করে দিবেন এই টাইপের একটা দেন না, কিন্তু উনি তো কেন আছেন বা কি বলছেন সেটা আমি ভালো বুঝতে পারি না, আপনি বুঝতে পারেন কিনা? আমাকে বলছেন? জি জি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ওয়াহিদুদ্দিন মাহমুদ খুবই সজ্জন ব্যক্তি, তিনি প্রবীণ ব্যক্তি, কিন্তু প্রবলেমটা অ্যাকচুয়ালি এই ইন্টারিম সরকারের যে প্রস্তাবিত মানে কাল, যেই সময়টা থাকবে বলে আমরা অনুমান করি, এবং এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা কিন্তু সবাইকে যার যার কাজের কমপ্লিশনের ব্যাপারে একটা সেন্স দিচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে এতখানি সময়। তো এখন এই প্রবলেমটা আসলে এই লাইফ টাইম ইন্টারিম পিরিয়ডের এই লাইফ টাইমের থেকে অনেক বড় একটা মানে প্রবলেম। এই লাইফ টাইমে এটা ম্যানেজেবল না। তো এখন এইটা একটা বড় জিনিস, এবং এইটাকে হ্যান্ডেল করা কিভাবে, আপনি কি করবেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাংশন করছে না, সো উইল দে গো ব্যাক টু ন্যাশনাল ইউনিভার্সিটি? না, সেটাও সম্ভব না। তাহলে কি করবে? একটা সেপারেট বিশ্ববিদ্যালয় কিভাবে সম্ভব? মানে ইউজিসি তো বিশ্ববিদ্যালয় না। সো অনেকগুলো সমস্যা কিন্তু এখানে আছে। তো ইউজিসি কে আপনি আসলে ইউজিসি দিয়ে সেটা হ্যান্ডেল করতে পারছেন না। একটা সেপারেট বিশ্ববিদ্যালয় স্থাপন করতে গেলে এই সরকারের আমলে সেটা কিভাবে সম্ভব, সেটা নিয়ে পলিসি কোয়েশ্চেন আছে। এখন না, কিন্তু প্রফেসর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে যদি ঘোষণাটা যদি সেপারেট বিশ্ববিদ্যালয় করতেই হয়,
তাহলে যে ঘোষণাটা এখন এসে 4-5 বছর পরেও করা যায়, কিন্তু এখন এটাকে যেভাবে রাখা হয়েছে, এখন কিন্তু আপনি দেখবেন যে মানে খুবই ভলাটাইল একটা অবস্থা আছে। হয়তো আমরা এই মুহূর্তে বুঝতেছি না, কিন্তু আসলে অনেকগুলি শিক্ষার্থী শিক্ষা জীবন, তারপরে তারা তো এখন ইয়াং, তাদের মারামারিরও একটা, এইটা কি এরকম ঝুলায় রাখা হইতেছে কিনা? মানে আমি প্রফেসর রহমান, আমি আসলে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে বুঝতেই চাই যে তিনি কি আসলে দেখতে পাচ্ছেন সামনে যে কি হইতে পারতেছে। আমার কাছে মনে হচ্ছে যে তার যে বক্তব্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমরা বলি না যে থিঙ্কিং অ্যালাউড। আচ্ছা, হ্যাঁ, সো বেসিক্যালি উনি আসলে সশব্দে চিন্তা করছেন। হ্যাঁ, বিকজ ডেফিনেটলি আপনি এত দ্রুত একটা পলিসি ডিসিশনে পৌঁছানো আমার কাছে মনে হয় খুবই কঠিন, খুব ফার্মলি পৌঁছানো সম্ভব। সো আমরা আসলে একটা কনফিউশন দেখতে পাচ্ছি ওনার মধ্যে। এই কনফিউশনটা আমি মনে করি যে খুব আনজাস্টিফাইড না, এই কনফিউশনটা থাকারই কথা। কিন্তু হ্যাঁ, তো এই কনফিউশনটা থেকে ধীরে ধীরে কিন্তু আগাচ্ছেন। ওনার বক্তব্যটা যদি আপনি দেখেন, আমরা যদি একটু পজিটিভলি দেখতে চেষ্টা করি, ওনার কালকের বক্তব্য এবং আজকের বক্তব্যের মধ্যে কিন্তু তফাৎ আছে। আজকে কিন্তু তিনি বলছেন যে হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয় স্থাপনের চিন্তা সরকার করছে। তো এখন সেটা রকম কি হবে তারা নিশ্চিত না। আশা করছি আগামীকালকে এ বিষয়ে আমরা হয়তো আরেকটা আপডেট পাবো, সেখানে হয়তো একটা ফরম্যাট আমরা পাবো। তো আগাচ্ছে, আমি মনে করি, আমি স্টিল আশাবাদী যে আগাচ্ছে, কিন্তু অবশ্যই প্রবলেমটা আমরা যে যতখানি ইন্টারভেন করছি তার চেয়ে বড় একটা প্রবলেম, এটা আমাদের মনে রাখতে হবে। আমি একটু প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে যাই। প্রফেসর সুমন রহমান, আপনাকে ধন্যবাদ। আমি প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে এই প্রশ্নটা নিয়েও আসলে আপনার একটু মতামত শুনতে চাইবো যে আমরা কি আসলে জুলাই আগস্টের সেই অসাধারণ একটি আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান, আমরা যেভাবেই বলি না কেন, তারপরে কি আমরা একটা উইয়ার দে হয়ে যেতে দেখলাম খুব দ্রুত, যে ছাত্র বা সমন্বয়করা এক দল, বাকিরা বিভিন্ন বিভিন্ন দল, কখনো প্রফেসর সুমন রহমান এই দল অথবা অন্য দল, মানে আমি একটা নাম বলার জন্যই বললাম। তো এইটা কি মানে একটা উইয়ার দে খুব দ্রুত হয়ে গেল? যেমন আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সমন্বয়কদের একজন, তিনি আসলে সেইখানে এই দুই দলের মাঝখানে যাতে এই সংঘর্ষ যাতে রক্তক্ষয়ের দিকে না যায়, তিনি আসলে এটা আটকাতেই গেলেন। কিন্তু আমরা এক সাংঘাতিক রকমের উল্লাস দেখতে পেলাম, ওকে ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে, ওকে আর কেউ মানতেছে না। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? এবং পাশাপাশি দর্শকরা একটা প্রশ্ন করতেছেন যে এই যে শিক্ষকদের অবমাননা, এইটা আসলে এই 5 আগস্টের পরে এত বেশি করা হয়েছে যে কোনটা যে ভালো কারণে করা হয়েছে, কোনটা খারাপ কারণে করা হয়েছে, এটাই এখন একটা বোঝা মুশকিল। আপনি যদি একটু বলতেন। অধ্যাপক ফেরদৌসকে শুনে আমরা অধ্যাপক রহমানকেও এই প্রসঙ্গে একটু শুনতে চাই। অধ্যাপক সাইদ ফেরদৌস। ধন্যবাদ খালেদ। এটা একটা বড় প্রশ্ন, আসলে একটু খুলে আসলে আলাপটা হওয়া দরকার। সেটা হচ্ছে, দেখেন, 5ই আগস্টে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে দীর্ঘদিনের যে জগদ্দল পাথর, যে স্বৈরশাসন, তার অবসান ঘটেছে। কিন্তু এটা তো এরকম না যে রূপকথার গল্প না, যে ডাইনি মরে গেল আর প্রাসাদের রাজকন্যা জেগে উঠলো ঘুম থেকে, আর গাছে গাছে ফুল ফুটলো আর পাখি গাইতে শুরু করলো। রূপকথায় এটা ঘটে যে ডাইনি মরে যাওয়ার মাত্র ডাইনির মায়াজাল কেটে যায়, আর তখন সবাই, হ্যাঁ, জীবিত মানুষেরা সব মৃতের দেশ থেকে ফিরে আসে এবং আনন্দ করতে থাকে। রূপকথা এটা ঘটে, বাস্তবে তো এটা ঘটবে না। ফলে স্বৈরশাসন চলে গেছে, কিন্তু তার তো লিগেসি আছে। তার লিগেসি শুধু, ধরেন, আমরা বারবার বলি অর্থনীতি শেষ হয়ে গেছে, রাজনীতি শেষ হয়ে গেছে, কোনো প্রতিষ্ঠান নাই, সেগুলো তো আছেই। ধরেন প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত দলীয়করণ হয়েছে, আইন কানুন বলে কোনো কিছু তোয়াক্কা কোনো প্রতিষ্ঠানে হচ্ছে না, যে যার মতো সুবিধা মতো সেটাকে নিজের মতো করে নিয়েছে, সেগুলো তো আছেই। কিন্তু ধরেন আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরেও এই যে দীর্ঘ স্বৈরশাসন, তার একটা ছাপ কি ছিল না? আমরাও কি নিজেদের মনের ভেতরে ছোট ছোট, হ্যাঁ, স্বৈরাচারী হয়ে, ছোট বড় স্বৈরাচারী হয়ে উঠিনি? ফলে যারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, যারা স্বৈরাচারকে ঠেকিয়েছি, তাদের মধ্যেও কি এমন এলিমেন্ট ছিল না? ফলে এটা কিন্তু খুব প্রত্যাশিত ছিলই। এটা কি আমরা জানতাম না যে শেখ হাসিনা সরে যাওয়া মাত্র, শেখ হাসিনা যতক্ষণ সামনে, ততক্ষণ যে ভিন্ন রাজনীতির, ভিন্ন, হ্যাঁ, বর্গের মানুষের সাথে আমি একসাথে দাঁড়াচ্ছি, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ানোর সময় আমরা বলছি, খুব সাহসিকতার সাথে আমরা বলছি যে হোক না আবু সাইদ জামাত, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি জামাতের রাজনীতি করি না, কিন্তু হোক আবু সাইদ জামাত, তাই বলে কি তাকে মেরে ফেলা যায় কিনা? কিন্তু যখন শেখ হাসিনা সরে গেল, তখন কিন্তু আদর্শ, রাজনীতি, দল, স্বার্থ, গোষ্ঠী, ব্যক্তি, নানা জায়গায় বিভাজনের এগুলো দেখা স্পষ্ট হতে থাকলো। এবং এটা তো হওয়ারই কথা, আসলে এটা হওয়ারই কথা। এবং বিশেষ করে আরো এটা আরো আমাদেরকে এফেক্ট করছে, কেননা যেহেতু প্রতিষ্ঠান বলে কিছু নাই, নিয়ম কানুন বলে কিছু নাই। ফলে আপনি শিক্ষক লাঞ্ছনার কথা যে বলছেন,
আমি এই প্রশ্নগুলোকে খুব নিরীহ প্রশ্ন হিসেবে দেখতে পাই না আসলে খালেদ। শিক্ষক লাঞ্ছনা নিশ্চয়ই ঘটেছে, শিক্ষক লাঞ্ছনার ঘটনা নিশ্চয়ই ঘটেছে, এবং সেগুলোর মধ্যে নিশ্চয়ই যেমন আপনি ঠিক যেমন করে বলছিলেন যে কোনটা যে ভালো কারণে কোনটা যে মন্দ কারণে, তার মানে হচ্ছে কোনোটাই ভালো কারণ তো আসলে কোনোটাই না। রাইট। কোনো শিক্ষক নিপীড়কের প্রতীক হয়ে উঠেছিলেন, কোনো শিক্ষক স্বেচ্ছাচারিতা করেছিলেন, কোনো শিক্ষক স্বেচ্ছাচারের দাস্যবৃত্তি করেছিলেন। ফলে তাদেরকে ছাত্র তারপরেও যে দুঃখজনক ঘটনা কোথাও ঘটে নাই, হ্যাঁ, শিক্ষককে লাঞ্ছিত হতে দেখি নাই তা না, সেটা হচ্ছে একটা। আর আপনি আরেকটা জিনিস যেন এই এই এটার আগে ঢোকার আগে সুমনের ওই আলাপের থেকে কোনখানে এসেছিলেন, ও এই যে উই আর দে প্রসঙ্গ। উই আর দে তো হবেই খালেদ, মানে এটা তো আমি আপনাকে বললামই যে উই আর দে হবারই কথা, কিন্তু কতগুলো মৌলিক জায়গাতে আমাদের সম্ভবত এখনো ঐকমত্যের প্রয়োজন ছিল, কিন্তু সেই জায়গাগুলো সম্ভবত আমরা একটু একটু করে হারাচ্ছি। সেটা দুঃখজনক বা সেটা চিন্তার। যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের আগে কিছু সংস্কারের রূপরেখা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার দায়িত্ব না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এমনকি আমার রাজনৈতিকভাবে আমার প্রতিপক্ষের সাথেও যে আমার কতগুলো চুক্তি থাকা দরকার, কতগুলো বিষয়ে ঐক্যমত্য থাকা দরকার, সেই জায়গাটা কোনো না কোনো ভাবে কাজ করছে না, সেই জায়গাটা কোনো না কোনো ভাবে নষ্ট হচ্ছে। এটা নিয়ে আমি কিছুটা ওয়ারিড। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি এত চমৎকার বলেছেন, আমি একটু প্রফেসর রহমানের কাছে যেতে চাই শুধু একটি প্রশ্ন করে, যে হ্যাঁ, নানা ধরনের বিভেদ তো হবে, নানা জায়গা থেকে সব মানুষ একসাথে এসে একটা স্বৈরাচারী 15 বছর ধরে বসে থাকা একটা জগদ্দল পাথরকে সরানোর জন্য, এবং যারা সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, তারা নানাভাবে নানা জায়গায় এসছে। এবং আপনি রূপকথার কথাও বলেছেন যে সেখানে আসলে একটা ডাইনি মরে যাওয়ার পরেই বা দৈত্য মরে যাওয়ার পরেই এটা নতুন করে সবকিছু সুন্দর হয়ে যায় না, তা ঠিক। কিন্তু আমাদের হতাশাটা যে অনেকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে দেখাই দিতে চায় যে রাজকুমাররা যে দৈত্য হয়ে উঠতেছে, রাজকুমাররা যে দৈত্য হয়ে পরস্পরের সাথে আবার মারামারিও করতেছে, ওইটার কি হবে? খালেদ, তারা কি রাজকুমার ছিলেন নাকি আমরাই তাদেরকে রাজকুমার ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম রাজকুমার। হ্যাঁ হ্যাঁ, মানুষ স্বপ্ন দেখেছে, সব স্বপ্ন বাস্তবতার সাথে মেলে না। হ্যাঁ, এটা খুবই ভালো হতো যদি তারা আমাদের দেখা সিনেমার নায়কদের মতোই একেবারে জলজলে হতেন, হ্যাঁ, কিন্তু এটা ঘটে না। মানুষের মধ্যে স্ববিরোধিতা থাকে, আর তাদেরকে কে কিভাবে দেখছি, পোট্রে করছি, তাদের আচরণের মধ্যে তারা তো রাজনৈতিকভাবে পরিপক্ক কিনা, হ্যাঁ, তারা পদ পদবি নিল কেন। ধরেন আমাকে যদি বলেন, আমি বলবো যে তারা যদি শ্যাডো গভর্নমেন্টে থাকতো, তারা যদি 3টা উপদেষ্টার পদে না গিয়ে তারা যদি শ্যাডো গভর্নমেন্টে থাকতো, তাহলে তারা ভালো করতো। তো তারও আগে তো তাহলে দায় দিতে হয়। তারা যখন রাজনীতিবিদদেরকে আহ্বান জানিয়েছিল জাতীয় সরকার গঠনের, তখন তো রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠনের দিকে যায় নাই, এবং না যাবার ফলে যে প্রক্রিয়াতে উপদেষ্টা বাছাই হলো এবং যে প্রক্রিয়াতে সরকার গঠন হলো, সেনাবাহিনীর সাথে যে পর্যায়ে নেগোসিয়েশন করতে হলো খালেদ, এটা তো গণ অভ্যুত্থানের পরের একটা জনগণের সরকার হয়েছে বলে আপনি তো বলতে পারবেন না। ফলে এই এই মানে ধরেন অসঙ্গতিগুলো, এইগুলো সমেতই সব, এটাই এরপরে বলতে হবে আলহামদুলিল্লাহ যে স্বৈর শাসনের অবসান ঘটেছে। এখন আমাদের সামনে আরো অনেকগুলো ওয়ান আফটার অ্যানাদার আমাদের অনেকগুলো কাজ করার আছে। হ্যাঁ, এই ছাত্র জনতার, এই ছাত্র নেতৃত্বের মধ্যে যে ত্রুটি আছে, তাদের রাজনৈতিকভাবে আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করি, সমালোচনা করি, কিন্তু ক্যান্সেল কালচার একটা আছে বাংলাদেশে খালেদ, আমি সেখানে ঢুকতে চাই না। আমি কাউকেই এই জুলাই অভ্যুত্থানের সাথে যুক্ত কোনো পক্ষকেই ক্যান্সেল করতে চাই না, এমনকি জামাতকেও না, বিএনপিকে তো না, কাউকেই ক্যান্সেল করতে চাই না। আমি মনে করি সকল দল মতের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে বা স্বৈর শাসনের বিরুদ্ধে শেষ মুহূর্তে যে একসাথে দাঁড়াতে পেরেছিল, এটা আমাদের জীবনের একটা পরম অর্জন। আপনি তো প্রতিপক্ষকেও ক্যান্সেল করতে চান না, কিন্তু আমরা দেখলাম যে সাংবাদিকদের ক্যান্সেল করা হয়েছে, সেইটাকে আবার জাস্টিফাইড বলে আরেকটা নিউজ করা হয়েছে, এবং সেইটাকে আবার শেয়ার দিচ্ছেন প্রেস সচিব। খুবই গর্ব করে যায়, ঠিক করেছেন, রাইটলি তাকে ক্যান্সেল করা হয়েছে। হাওয়েভার আমি একটু প্রফেসর সুমন রহমানের কাছে আসি, যে প্রফেসর সুমন রহমান, আপনি নিশ্চয়ই প্রফেসর ফেরদৌসকে শুনছেন, তো ওইটার পর থেকে আমি একটু জানতে চাইবো, শুধু একটু যোগও করি, প্রত্যেকবার যেরকম যোগ করি, যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন সেই ইউলেবের বিষয়ে সম্প্রতি আমরা জানি যে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার বিতর্ক হয়েছে, যেখানে জুলকারনাইনের অভিযোগ অস্বীকার করলেও ইউলেবের ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীদের দাবি দাওয়ার ফয়সালা করতে আব্দুল হান্নান মাসুদ সেখানে মধ্যস্থতায় যুক্ত হয়েছেন। তিনি নিজেই বলেছেন যে এই যুক্ত হওয়াটা কি আনুষ্ঠানিক, মানে আনুষ্ঠানিক
বা অন্যান্য আপনি যদি ওইটাও একটু বলেন আর কি, সার্বিকভাবে এইটা আপনারা আসলে কিভাবে দেখতেছেন যে এটা ইটস ওকে, মানে ইটস গুড? আচ্ছা, জি থ্যাংক ইউ। আমি প্রথমে সাইদ ফেরদৌসের সাথে অ্যাবসলিউটলি এগ্রি করি, যেভাবে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি আমি আরেকটু একটু ভিন্নভাবে আর্টিকুলেট করি। এটা হচ্ছে যে আমাদের ঐক্যটা ছিল স্ট্র্যাটেজিক, একটা হিস্টোরিক্যাল মোমেন্টে এই ঐক্যটা তৈরি হয়েছিল, কিন্তু ডিভিশন সবসময় ছিল, ডিভিশন কিন্তু ছিল এবং ডিভিশন গুলো থাকবে। ফলে এখন যে মতবিরোধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, সো এটা নিয়ে আমি একেবারেই ওয়ারিড না, বিকজ এটা আগেও ছিল, এখনো আছে, আবার কোনো একটা ইস্যুতে ওই ঐক্যটা তৈরি হয়ে যাবে। ঐক্যটা একবার যখন হয়েছে, ইট গিভস আস এ কনফিডেন্স যে ঐক্যটা আছে, ঐক্যটা থাকবে। এটা এখন হয়তো কোথাও কোনো একটা ইস্যুতে চাপা পড়ে গেছে, কিন্তু আবার যখন প্রয়োজন হবে আবার ঐক্য তৈরি হবে। হ্যাঁ, তো কিন্তু এই আলাপগুলো, এই ঝগড়াগুলো, যেটাকে আপনার এই রবার্ট ফ্রস্ট বলেন লাভার্স কোয়ারেল, সো এই লাভার্স কোয়ারেল চলতে থাকবে। হ্যাঁ, এর মধ্যে দেশ আগাবে, এটা একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া, এর মধ্যে দেশ এগিয়ে যাবে, এর মধ্যে সবকিছু হবে। আপনি যদি মনে করেন যে অ্যাবসলিউটলি সবাই একমত একমত এইভাবে আমরা মানে হেসে খেলে আই ছেলেরা আই মেয়েরা আমরা কোন একটা সলিউশনে যাব, এটা সম্ভব না। ডেমোক্রেটাইজেশন ইজ এ লং প্রসেস, এবং যেটা আপনি নিশ্চিতভাবেই বলেছেন। স্যার আমি কি একটু জি, আজকে বিএনপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তিনি আজকে বলেছেন যে, আমি কোট করছি তাকে, আজ স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় বিশেষ একটি দল দখল করে নিয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে বসানো হয়েছে জামাতি চেতনার লোকজনকে, আমাদের সমর্থিত লোকজন যেমনভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে তেমনভাবে এইখানেও বঞ্চিত হয়েছে। এবং আমরা একটা জামাতের ম্যাগাজিনে আজকে দেখলাম, ওইটাও আমি আপনাকে একটু পড়ে শোনাবো, আপনি নিশ্চয়ই দেখছেন দেশ সংবাদ, এগুলি মানে এইটা যদি একটু বলতেন যে শিক্ষাঙ্গনটা কি আসলেই জামাতিকরণ হয়েছে, বা আপনি বলা কন্টিনিউ করতে পারেন, আমি এটা জাস্ট আপনার। না, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে প্রত্যেকবারই মানে বিগত 2 দশক ধরে যখনই আমরা এই যে রাজনীতির একটা বড় রকমের ইডিওলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে কিন্তু টেক্সট বইয়ের উপরে, টেক্সট বই বিকাম কাইন্ড অফ এ সাইট। হ্যাঁ, যে এখানে আপনার পলিটিসাইজেশনটা খুব মারাত্মক ভাবে হয়। যেই ক্ষমতায় আসুক, এসে প্রথম সে হাত দিয়ে টেক্সট বইয়ে মানে শিক্ষিত করতে চায় বাচ্চাকে তার মতো। জামাতে যে এটা বললেন যে তার যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা ছাপা হয়েছে, সো হ্যাঁ ডেফিনেটলি এটা বলার পরে তো আমাদের তাকে ধমক দিতেই হবে যে এই বগিযোগী তো চলবে না, এই ধরনের আলাপ এখন হবে না। তো তারা তাদের মতো করে বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা জানি যে এইভাবে চোখে ধোলা দেওয়া যাবে না। এবং যেটি সুন্দর করে আমাদের এটিএম গোলাম কিবরিয়া তার স্ট্যাটাসে লিখেছিলেন, খুব সুন্দর। উনি বলেছিলেন যে জামাত এবং আওয়ামী লীগ হচ্ছে পরস্পরের অল্টার ইগো। হ্যাঁ, যে তারা আওয়ামী লীগ যেমন এই এখনকার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না, জামাতও 71-এর হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না, এবং জামাত হত্যাকাণ্ডের দায় স্বীকার করলে আওয়ামী লীগের উপর এখনকার হত্যাকাণ্ডের দায় স্বীকার করার চাপটা পড়বে। ফলে আলটিমেটলি এখানে এই নাটক চলবে না। আপনাদের আসলে প্রত্যেককে ইতিহাসের দায়টা ঘাড়ে নিতে হবে, না নিলে আপনাদেরকে আমরা মানে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। এটা হচ্ছে মানে একদমই আমাদের মনে হয় যে এই বোঝাপড়া ছাড়া আপনি যেই হন আপনাকে এই বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হবে। জনাব এটিএম গোলাম কিবরিয়ার কথা বলছিলেন জনাব অধ্যাপক সুমন রহমান, আমি উনার ফেসবুক স্ট্যাটাসে আছে, যতদিন জামাত ইসলামী তাদের 71 সালের স্ট্যান্ড রিইনফোর্স করবে ততদিন আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে, এরা পরস্পরের অল্টার ইগো, ইন্টিমেট এনিমি, বাংলাদেশে পায়ের শেকল এই 2 গণহত্যাকারী দল, অনুশোচনাবিহীন সাইকোপ্যাথিক। ওকে, এই পাকিস্তানপন্থী ও ভারতপন্থী পলিটিক্যাল প্যারাসাইটদের বাইরে বাংলাদেশ পন্থা খুঁজতে হবে। আল্লাহর কাছে শকর যে জুলাইয়ের পরেদের ব্যাপারে এখন কথা বলা যাচ্ছে। 15 বছর এরা মজলুম ছিল, তাই চুপ ছিলাম, আর থাকবো না। যাদের গায়ে ইতিহাসের গোবর, গোসল করে না আসলে তাদের সাথে আর কথা বলবো না। এটিএম গোলাম কিবরিয়া আসলে আপনি ঠিকই বলেছেন যে মানে খুবই মানে মানে পজিশনটা খুব নিয়েছেন। তো প্রফেসর সুমন রহমান, আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটু প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে যেতে চাই। প্রফেসর সাইদ ফেরদৌস, আমি এই শিক্ষাঙ্গনে জামাতিকরণ প্রসঙ্গে, তো এখন ঘটনা হচ্ছে যে প্রফেসর সাইদ ফেরদৌসকে আমরা
মানে এটা একটা খুবই মজার ব্যাপার। শিক্ষাঙ্গন যদি জামাতিকরণই করা হইতো তাহলে সবার আগে প্রফেসর সাইদ ফেরদৌসকে আসলে বাদ দিতে হইতো। প্রফেসর সাইদ ফেরদৌসকে কেমনে পদায়ন করা হয়েছে এবং সেই শিক্ষা ব্যবস্থাও কেমনে জামাতিকরণ হয়েছে এটা বলা খুব মুশকিল। আবার আমি কয়েকজনকে দেখি যে এইটা আসলে ঠিকই হয়েছে। আপনার থেকে একটু মতামত একটু শুনতে চাই। তার আগে স্যার আমি একটু একটু আপনার অনুমতি নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি 7 কলেজ, এগুলির জন্য আলাদা বিশ্ববিদ্যালয় দরকার বলে মনে করেন কিনা? শতকরা 35% মনে করছেন যে হ্যাঁ এদের জন্য আলাদা করে ইয়াটা একটু কি জানি বলে, প্রডিউসার উড ইউ প্লিজ শো দ্য, এবং স্বাস্থ্য খাত স্পেসিফিকলি বলা হইতেছে, অনেকে উদাহরণও দিতে চায়। আমি আসলে এই ধরনের আলাপে আমার একটাই অস্বস্তি কাজ করে। আমি আমার অনেক বন্ধু বান্ধব বা সহকর্মীকে দেখি, তাদের এই দক্ষতা আছে, তারা প্রায় সব জানতার মতো করে এটা বলে ফেলতে পারেন নিশ্চিত করে। আমি এই জায়গাগুলো নিশ্চিত করে বলতে পারি না। কিন্তু দেখেন, যখনই পট পরিবর্তন হয়, বাংলাদেশে 50 বছরের ইতিহাসে তো এটাই ঘটেছে যে যখনই পট পরিবর্তন হয়েছে তখনই আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, হ্যাঁ, বা সরকারি চাকরিতে ঊর্ধ্বতন পদে, হ্যাঁ, এই দলের লোক সরে গিয়ে ওই দলের লোক এসছে। এখন জামাত যদি এসে থাকে, এবার এত কথা হচ্ছে কেন? তার মানে হচ্ছে আওয়ামী লীগ সরে গেল, তাহলে ডিফল্ট চয়েস কি ছিল? তাহলে যে বিএনপি। এখন বিএনপি বাদে যেখানে যেখানে যা কেউ আসতে পারে, যেহেতু জামাত এখন বিএনপির সবচাইতে বড় রাজনৈতিক কন্টেন্ডার, সবচাইতে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মাঠে আবির্ভূত, জামাত নিশ্চয়ই চেষ্টা করবে যেই সুবিধাটা বিএনপি নিত এই সরকারি পদ পদবিতে গুরুত্বপূর্ণ জায়গাতে, বিএনপি যে সেই জায়গাটাতে, যেই জায়গাতে আওয়ামী লীগ এতদিন বসেছিল, জামাত নিশ্চয়ই সেখানে দখল করতে চাইবে। ফলে দেখেন, আমি কিন্তু এটা দেখি, এবং এই পুরো লড়াইটা হচ্ছে রাজনীতির মাঠের লড়াই। সেটা শিক্ষা প্রতিষ্ঠানে, পাঠ্যপুস্তকে, হাসপাতালে, সব জায়গাতেই আপনি দেখতে পাবেন কম বেশি। হ্যাঁ, আগে সাচিপের গুরুত্ব ছিল, এখন আসবে আপনার ড্যাবের গুরুত্ব, ধরেন কথার কথা। তো এগুলো তো ঘটবে তো। এবং আগে নীল দল ছিল, এখন সবাই হঠাৎ করে আপনার হঠাৎ করে গোলাপি না, একেবারে সাদা হয়ে যাবে সবাই, তাই না? তো হঠাৎ করে সাদা হয়ে যাবে একদম। তো এখন তো এগুলো ঘটে, এগুলো বাংলাদেশে ঘটে। এবং আমি বলবো না যে বাংলাদেশের যেটা রুহুল কবির রিজভী বলছেন সেটার মধ্যে যে কোনো সত্যতা নাই, তা আমি বলবো না। কিন্তু আবার ধরেন, এই যে আপনি আমার উদাহরণ নিয়ে আসলেন, আমি খুব ভালো উদাহরণ না। আমার ধারণা যে এরকম আপনি খুব বেশি লোক পাবেন না যারা কোনো সরাসরি কোনো দলীয় রাজনীতিতে সম্পৃক্ত না, কিন্তু তারা নিয়োগ পেয়েছেন, সেটা আপনি পাবেন না। অন্তত সিম্প্যাথাইজার, খুব স্ট্রংলি সিম্প্যাথাইজার এমন মানুষজনকেই সাধারণত এবারও আপনি পাবেন বেশিরভাগ ক্ষেত্রে। তবে আমার রিজভী ভাইয়ের কথা প্রসঙ্গে আমার এইটা বলার থাকে যে দেখেন, মানে উনি যেটা বলছেন সেটা সত্য, কিন্তু তারপরে কি, মানে এটা তো এরকমই তো হওয়ার কথা যে একটা দল সরে গেছে, এবার অন্য দল আসবে। এখন যদি সব জায়গায় বিএনপি থাকতো, যদি সব জায়গায় বিএনপি বসে যেত, তাহলে তো রিজভী ভাই এই কথাটা আর বলতেন না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বইলাই এইটাকে মনে হইতেছে যে এটা একটু বেশি, কখনো মনে হইতেছে যে এটা অমুক দলকে বা তমুক দলকে অনেক বেশি সহায়তা করছে। আপনি দেখবেন সরকারি উপদেষ্টারাও বলতেছে, আপনারা যে এইখানে এই প্রভাব বিস্তারের কথা বলতেছেন, তাহলে আপনারা যে সচিবদের মধ্যে প্রভাব বিস্তার করেন, তদবির করেন, সেগুলিও বন্ধ করতে হবে। মানে এটা একটা আসলে তার মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে দলবিযুক্ততা থাকার কথা, যে দলনিরপেক্ষতা, দলবিযুক্ততা থাকার কথা, রিজভির কথা, রুহুল কবির রিজভির কথায় কিংবা বিএনপির অ্যাক্টিভিস্টদের কথায় মনে হচ্ছে যে সেই সেটার বিরুদ্ধে তারা অভিযোগটা তুলছেন যে সরকার সেরকম ভাবে, যেমন আপনি একটু আগে বলছিলেন যে আমরা দেখছি যে বাড়ি সবার চট্টগ্রাম হয়ে যাচ্ছে, এবং ধরেন এই কথাও বাজারে চাউরেছে যে চট্টগ্রাম বাড়ি হওয়া চাকরির বাজারে এই উচ্চ পদে আসীন হওয়ার ক্ষেত্রে একটা যোগ্যতা হিসেবেও দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, একেবারে উপদেষ্টা পরিষদ ধরে মানুষ এগুলো বলতে শুরু করছে যে এনজিও এবং চট্টগ্রাম, আর এ বাদেও অন্যান্য নিয়োগের ক্ষেত্রে। তো এগুলো নিশ্চয়ই ঘটছে, এগুলো যে ঘটছে না তা না, কিন্তু এগুলো ঘটারই কথা। আমার মনে হয় না যে এখানে একেবারে এক্সেপশনাল কিছু ঘটছে। রুহুল কবির রিজভী যে পয়েন্ট আউট করছেন সেটা তার রাজনীতির জায়গা থেকে করছে, জামাত এবং বিএনপি তার জায়গা থেকেই লবিং গ্রুপিং করছে। কিন্তু আপনি যদি বলেন, বাস্তবতা হচ্ছে আমরা যারা বড় দলের মাৎসন্যায় দেখতে চাই না, বড় দলগুলো প্রতিষ্ঠানগুলোকে গিলে খাক, এটা আমরা যারা দেখতে চাই না, তারা কিন্তু চেয়েছিলাম যে এই সময়ে যোগ্যতর লোকজনদেরকে খুঁজে আনা হবে, দলের বিবেচনা গৌণ হয়ে পড়বে, এবং দল
একটা লোকের দল সংশ্লিষ্টতা থাকতেই পারে, তিনি একটা দলের সমর্থক হতেই পারেন, রাইট, কিন্তু সেটা গৌণ হবে, মুখ্য হবে তার যোগ্যতা। ওকে, সেইটা হচ্ছে কিনা সেটা হচ্ছে কথা। আচ্ছা, আমি আপনার কাছে বরং আলাদা করে প্রশ্ন করবো সেটা হচ্ছে কিনা। আমি একটু প্রফেসর সুমন রহমানের কাছে যেতে চাই। আমি প্রশ্নটা করে রাখি, আপনি বড় দলের মাসান্নয় দেখতে চান না, ছোট দলের মাসান্নয়কে আপনি অত বেশি মানে অপরাধ ছোট মনেই দল করেন না। মার্সেন্টাইজ করতে ছোট মানে- দল মার্সেন্টাইজ করতে পারে না খালেদ, আচ্ছা, আপনি ভুল করছেন। পারে কি বলেন। পারে না, বাংলাদেশে আসলে এটা একটা মোটামুটি ভাবে সব সম্ভবের দেশ। আমাদেরকে একটু প্রফেসর সুমন রহমানের কাছে অরিজিনাল প্রশ্নের আগেই একটা প্রশ্ন নিয়ে ফিরতে হচ্ছে, কারণ অনেকেই বলছেন যে অধ্যাপক রহমান হান্নান মাসুদের ব্যাপারে আসলে কিছু বলতে চাইছিলেন, আমার প্রশ্নের তোরে হয়তো সেটি হারিয়ে গেছে, এটা যদি একটু বলতেন প্রফেসর রহমান। ও আপনার প্রশ্নটা ছিল হান্নান মাসুদ ইউল্যাবে, হ্যাঁ, মানে উনি কোন ক্যাপাসিটিতে ইউলেবে এই মানে এটা করলেন? উনি কি একজন সমন্বয়ক হিসেবে উনারকে আসলে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে নাকি মানে এটা ঠিকই আছে? আমি যতখানি জানি যে যখন এই ইয়েটা চলে, এই অচল অবস্থা তৈরি হয়, তখন হান্নান মাসুদ এসেছিলেন, দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছিলেন, এবং এটা আসলে তখন এমন কোনো ব্যক্তিত্ব দরকার পড়েছিল যার কথা এই ছাত্ররা শুনবে। তো সেই জায়গা থেকে তাকে ডাকা হয়, তিনি আসেন এবং তিনি একটা সুরাহা করার চেষ্টা করেন। তো সেটা কিন্তু আসলে এইখান থেকে আমি যে জুলকারনাইন স্যারের আমি ওই আলোচনাটা দেখেছি, তো আমি নিশ্চিত না, আমি যতখানি জানি যে এখান থেকে আসলে এক ধরনের চাওয়া হয়েছিল, সরকারের কাছে সাহায্য চাওয়া হয়েছিল যে এই অবস্থার যাতে নিরসন হয়, এবং সেই চাওয়ার প্রেক্ষিতে আমরা আসলে হান্নান মাসুদকে দেখি। এখন এই ঘটনাটা কিন্তু আমি যদি ক্রোনোলজিক্যালি দেখি, আমি কিন্তু এইভাবে দেখেছি জিনিসটা, যে এখান থেকে ইউল্যাব থেকে ইউল্যাবের ছাত্রপক্ষ এবং ইউল্যাবের কর্তৃপক্ষ সবাই চেয়েছে যে কেউ এসে জিনিসটা সুরাহা করুক, এবং সেটা সরকারের ছাত্র সমন্বয়ক যারা বা সরকারের যারা ছাত্র উপদেষ্টা আছেন সবার কাছে আসলে আপিলটা গিয়েছে। তো ওই আপিলটা যাওয়ার প্রেক্ষিতে হান্নান মাসুদ এসছেন। তো কাজী হান্নান মাসুদ আলাদা করে নিজ দায়িত্বে এসছেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, বরং আমি দেখছি আসলে এই আলাপের প্রেক্ষিতে হান্নান মাসুদ ইউল্যাবে এসেছিলেন। এটা আলাপের প্রেক্ষিতে এসেছেন, মানে হঠাৎ করে না, মানে না, হঠাৎ করে তিনি আসেন, এবং শুধু হান্নান মাসুদ একা আসেননি, তো সেখানে আমি উমামাকে দেখেছি, উমামা এসেছেন। সো কাজী এটা তো একটা টিম এসেছিল, হান্নান মাসুদ একা নয়। ওকে, আচ্ছা, আমি এই প্রশ্নটা করতে চাই কিন্তু মানে একটু ভয়ে ভয়ে, কারণ ইদানিং যে কোনো প্রশ্ন করতে গেলেই ভয় লাগে। মানে আওয়ামী লীগের আমলেও এত ভয় লাগতে পারে, আওয়ামী লীগের আমলেও ভয় ছিল, কিন্তু এই আমলে ভয়টা মনে বেশি। তো ভয়টা হইলো যে আমাদের কাছে অনেক মানে প্রফেসর রহমান এবং প্রফেসর ফেরদৌস, আপনি বিশ্বাস করেন যে মানে আমরা খুবই অসহায় বোধ করি, কারণ শত শত হাজার হাজার লোক আমাদের কাছে আসলে চিঠি পাঠায় একটা বিষয় নিয়ে বারবার পড়তেছে, সেটা হচ্ছে বিসিএস এর নিয়োগে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে বাতিল দেয়া, যে মানে 43তম বিসিএস এ যে পুলিশের এরা বাদ পড়ছেন সেটা কোন জায়গা থেকে হয়েছেন, যাদেরকে নন ক্যাডার দেওয়া হয়েছে তাদেরকে কোন জায়গা থেকে বাদ দিয়েছেন। এই ব্যাপারগুলি আসলে আপনারা মানে কিভাবে দেখেন যে মানে এটা ঠিক আছে? মানে এটা কি এইটার থেকে আসলে রক্ষা পাওয়ার উপায় কি? আবার মানে আমরা এটা বললে মনে হয় কিন্তু অনেক লোক এরকম অনেক প্রশ্ন করেন যে এই সমন্বয়করা কিরকম দলের হয়ে কোথা থেকে চাঁদা নেন, কিভাবে পলিটিক্যাল পার্টিটা করেন, কিভাবে রূপায়ণ টাওয়ারে 2টা ফ্ল্যাট নিয়ে থাকেন। এই প্রশ্নগুলি উত্তরে তারা বলেন যে আমরা দিব, সব আমাদের কাগজপত্র ঠিক আছে, পরে আমরা দিয়ে দিব, আমার আপত্তি নাই, পরে দিয়ে দেন। আপনার বাবা গিয়া কোথাও তদবির করতেছে কিনা, আমার আপত্তি নাই, বাবারা তদবির করার জন্যই হয়, মন্ত্রীর বাবা তদবির করবে না, তদবির করবে কে? এটা আমার কাছে ভালোই মনে হয়, খারাপ লাগে না খুব একটা। কিন্তু এইটা আসলে একই ঘটনার আমরা মানে আমাদের দেজাভু হইতেছে কিনা, মানে একই ঘটনার পুনরাবৃত্তি হইছে। আপনি 3,000 কোটি টাকার দুর্নীতি বা 13,000 কোটি টাকার দুর্নীতির সাথে রূপায়ণ টাওয়ারের ভাড়ার দুর্নীতি যদি দুর্নীতি হয়ে থাকে, এটা মেলাবেন আপনি? আমার কাছে আমার হয় কি, আমি সিম্বল দেখি এইভাবেই শুরু হয়, আসলে শুরুটা এমনি হয়। অ্যাবসলিউটলি আওয়ামী লীগের শুরুটা একদম এরকমই হয়েছিল, কারণ এটা 1972 সালেও তাই হয়েছিল। সুমন ভাই আপনাদের কাছ থেকেই শেখা যে তাই হয়েছিল, 2009-10 তারিখে ওইটা থেকেই হয়েছিল যে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা জবাবদিহিতার মামলা আছে এবং এই জবাবদিহিতাটা তারা করবে। মিনহোয়াইল আমরা যদি
যদি আমরা জিনিসটাকে হিস্টোরিক্যালি আবার যদি দেখি, অর্থাৎ মার্কসের একটা বিখ্যাত কথা আছে যে ইতিহাসে একটা নায়ক দুবার আসে, প্রথমবার ট্র্যাজেডি হয়ে, পরের বার কমেডি হয়ে। সো আপনি এটা আশাই করতে পারেন যে আওয়ামী লীগের আমলে যেভাবে জিনিসগুলোকে পলিউট করা হয়েছিল, করাপশনটা যেভাবে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছিল, এই আমলে সেটা হবে না, ওনারা চাইলেও হবে না। কিন্তু আমাদের মনে হয় যে যেটা করা দরকার অ্যাবসলিউটলি, এই যে নেতৃত্ব যারা দেশকে একটা বিপ্লব করে এই দেশকে মুক্ত করেছে, তাদেরকে একটা লেভেল পর্যন্ত আমাদের ট্রাস্ট করা দরকার। আমি পার্সোনালি মনে করি যে আমি ট্রাস্ট করতে চাই, ট্রাস্ট করে ঠকতে চাই। হ্যাঁ, কারণ এই মানে আমিও এই জিনিসটা আমি কিন্তু আপনার তারা সাথে achieve আমি আপনার সাথে এটাতে একদম একমত যে আমি ট্রাস্ট করতে চাই, ট্রাস্ট করে ঠকতে চাই। কারণ আওয়ামী লীগ বিএনপি দের তো আমাদের চেনা আছে, তো আওয়ামী লীগ চেনা বিএনপি আছে, দের ট্রাস্ট করে অলরেডি ঠকছি, absolutely। এখন নতুন একটা দলকে হ্যাঁ। ট্রাস্ট করে ঠকি। হ্যাঁ, আমরা হ্যাঁ, নতুন করি না, করে দেখি একটা না তারা লোককে কতদূর ট্রাস্ট করে যায়। ঠকি, এটা ভালো, হ্যাঁ। এটা ভালো, এটা খারাপ না। কিন্তু আমি আপনার এইটার সাথে একমত স্যার। কিন্তু এইটার ব্যাপারে এই প্রশ্নটা করে আমি একটু প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে একটু, যে এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আওয়ামী লীগ মানে যে লেভেল অফ কমিটমেন্ট ছিল, এটা আনবিলিভেবল। তো এখন যারা সাংবাদিক নেতা ছিলেন তারা নানান ভাবে করাপ্ট ছিলেন, কিন্তু তাদের করাপশনটা তো হত্যা মামলার জন্য না, তাদের করাপশনের জন্য যেই বিচার তাদের করা দরকার, সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে আপনি যান। আপনি জামিন অযোগ্য হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের আটকে রাখবেন, সাংবাদিকদেরকে নিবর্তন করবেন, সেখানে এটা কিন্তু ক্ষতিটা, আপনি হয়তো এক ধরনের কি বলা যায়, কেউ হয়তো ঝাল মেটাচ্ছে এখানে, কিন্তু ক্ষতিটা আলটিমেটলি দেশের হচ্ছে। কিন্তু প্রফেসর রহমান, এই ঝালটা আরো ভালো হইতো না? এখন তো এদের বলা দরকার ছিল যে আপনি শেখ হাসিনার প্রশংসা করেন তো দেখি এখন। কারণ এইটা তো একদম স্পষ্ট, শেখ হাসিনার প্রশংসা তারা কোনো আদর্শের জায়গা থেকে করে নাই, শেখ হাসিনার চামচামি কোনো আদর্শের জায়গা থেকে করে নাই, কায়েমি স্বার্থের জায়গা থেকেই করছে। যেই কায়েমি স্বার্থটা ছুটে যাবে, সিট থেকে সরে যাবে, তো তারা তো আবার অন্য গান গাবে। এটা তো দেখা আরো মজার ছিল, এই হত্যা মামলা কেন, এটা কেন। এবং আপনি প্রফেসর সুমন রহমান, আমি প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে যাওয়ার আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের দেখছি এই মামলাতেও, তাদের হেনস্থাতেও উল্লাস প্রকাশ করতে। মানে আমরা কি বার্তা দিচ্ছি আসলে সবাইরে? মানে না, এইটা ওই যে যেটাকে আমরা বলি আর কি, যে একটা যখন আপনার, হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম যে এইটাতে আমি 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 খুবই ব্যথিত হই, এবং এই উল্লাস আমিও দেখেছি, এবং এই উল্লাস করার কোনো কারণ নাই। কারণ আমরা যদি আসলে এই গণমাধ্যমগুলোর তৈরি হওয়ার প্রক্রিয়াটা যদি খেয়াল করি, মানে দে আর ডেস্টিনড টু ডাই অ্যাকচুয়ালি। মানে এই এমন ভাবে এগুলো তৈরি করা হয়েছে, আপনি কোনো মার্কেট মেকানিজম, ডিমান্ড সাপ্লাই, কোনো ধরনের মার্কেট থেকে কোনো রকমের প্রণোদনা ছাড়া একের পর এক গণমাধ্যম তৈরি হলো কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য। তো এখন ধরা যাক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চাকুরিজীবী সাংবাদিক মানুষ, তার কি করার ছিল? সে ওখানে গিয়েছে, চাকরি করেছে, দায়িত্ব পালন করেছে, যখন করতে পারেনি তাকে আপোষ করতে হয়েছে, কেউ আপোষ করেছে, কেউ করেনি। এখন আপনি অতিমানবীয় কিছু তো সবার কাছে আশা করতে পারেন না। দিনের শেষে আপনাকে আসলে আপনার পরিবারের জন্য ভরণ পোষণ করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে কেউ ধরা যাক অনেক বেশি তাদের হয়েছে, তারা করাপশনের লেভেলটা অনেক ব্যাপক আকার ধারণ করেছে, তো তাদের জন্য তো আপনার বিচারিক প্রক্রিয়া আছে, সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাওয়া। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি গণমাধ্যম সংস্কার করার ক্ষেত্রে আপনি কি ভাবছেন? আপনি যে ধরেন ৭১ টিভি, এই ৭১ টিভি যেই চামচামি তারা ৫ই আগস্টের আগে করছে, এখন কি তাদের অ্যাপ্রোচে কোনো বদল হয়েছে? পক্ষের বদল হয়েছে, অ্যাপ্রোচের তো বদল নাই। ৭১ টিভি, হ্যাঁ আমি সরি নাম বললাম, আসলে খুবই দুঃখিত নাম বলার জন্য, সবগুলোই আসলে একই অবস্থা। তাদের কোন রকমের বোঝাপড়া তাদের নাই, তাদের বোঝাপড়া হয়নি, তারা কোনো মেকানিজম নিজেরা সাজেস্ট করছে না। আমি মনে করি যে সাংবাদিকদের উচিত ছিল তারা নিজ থেকে তাদের একটা গভর্নেন্স তারা আসলে সাজেস্ট করতে পারতো সরকারকে, যে আমরা এইভাবে চলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠানগুলো এইভাবে চলবে, এই মেকানিজমে চলবে। সংস্কার কমিশন হয়তো প্রস্তাব করবে, আমরা আশা করতে পারি। কিন্তু সাংবাদিকদের দিক থেকে এটা আরো আগে রেইজ হওয়া দরকার ছিল, কারণ তারা যেভাবে কাজ করছে, আমার কাছে যেটা আশ্চর্য লাগে যে অ্যাজ ইফ কিছুই ঘটেনি, তারা পরের দিন ঠিক একই
টোনে তারা রিপোর্ট করতে শুরু করেছে, খালি পক্ষটা বদল হয়েছে। রাইট। তো এই 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 জায়গাটায় আমি আরেকটু ন্যারেটিভ আশা করেছিলাম তাদের কাছ থেকে, আরেকটু বোঝাপড়া আশা করেছিলাম। এটুকুই আমার সমালোচনা। প্রফেসর রহমান আপনাকে ধন্যবাদ। আমি প্রফেসর ফেরদৌসের কাছে যেতে। প্রফেসর ফেরদৌস, এই যে বিসিএস বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা নিয়ে আপনার একটু টেক শুনবো। সাংবাদিকদের নিয়ে আমরা একটা টেক আপনার কাছে একটা শুনবো, যে আসলে সত্যি কথা, আমি একটি টেলিভিশনের বাংলাদেশে একটা টেলিভিশনে মোটামুটি একটু বড় দায়িত্বেই ছিলাম। আমি দেখেছি কিন্তু আসলে টেলিভিশন বা এগুলি কিন্তু আসলে অত বিজনেস কেস না, একদম উপরের দিকে না হলে এগুলি আসলে দিনের টাকাই দিনে আনতে পারে না। তো তারা সবসময়ই আসলে সরকারের বা ক্ষমতাবানের কাছাকাছি যেতে চায়, তাদের প্রিয় হতে চায়, এবং ক্ষমতা বদল হলে তারাও বদলায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে হত্যা মামলা দেওয়া, মানে তারা তো আসলে মানে মানে হুকুমের দাস। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রফেসর সাইদ ফেরদৌস, প্রফেসর সুমন রহমান, আমি মনে করি বাংলাদেশে সবার আগে যারে একটা প্রতীকী হইলেও শাস্তি দেওয়া হচ্ছে, উনি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং তার পরিবার। এটা হচ্ছে একটা প্রতীকী শাস্তি দিয়ে বাকিগুলিরে ট্রাই করা উচিত। মানে বাকিদের মানে আমার কাছে কিন্তু আসলে এটা আমি জানি না এরপরে মানুষজন, আমি মনে করি শাকিল আর জয় রূপা যে এতদিন কারাগারে আছে, আমার বন্ধু, ওরা আমি আই ফিল ব্যাড ফর দেম। মানে আমি মনে করি না যে এটা মানে তাদের বিরুদ্ধে হত্যা মামলা এটা ইটস রাইট। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি অনেকগুলো জিনিস আসলে আপনি কিন্তু আমাকে আরো কিছু জিনিস জিজ্ঞেস করেছিলেন, আলাপের তোড়ে সেগুলো অনেক দূর চলে গেছে। একটা হচ্ছে আপনি বলেছিলেন যে আমার প্রশ্ন আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছিলেন যে জামাতিকরণ প্রসঙ্গ টেনে যে যোগ্যতার ভিত্তিতে আসলে নিয়োগ হয়েছে কিনা বা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে কিনা। দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে ছোটদের মাৎসান্যয় হয়ই না, এটা আপনি বলতেছেন, ছোটদেরকে আপনি খুব ক্রিটিক্যালি দেখবেন কিনা। আর হচ্ছে না ছোট বড় বলে কথা না, ছোটরা আপনি যদি ওই হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের দিকে তাকান, তো ছোটরাও যে বড় হয় এবং ছোটরাও যে কত বড় হতে পারে সে আমরা জানি, কিন্তু তাদের এককভাবে মাৎসন্যায় তৈরি করবার সামর্থ্য থাকে না। তারা তখন মাৎসন্যায়ের অংশে পরিণত হন, বড় দলের যে হেজেমনিক যে এবং যে দখলদারিত্ব সেটার মধ্যে, হেজেমনি না আসলে ডমিনেন্সের মধ্যে তারা তার অংশ হয়ে যান। আচ্ছা হ্যাঁ, মানে আমাকে যদি বলেন, আমি তো এখন নাম বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগ সাম্প্রতিক সময়ে যা হয়েছে, প্রথম কথা আমি বলে রাখি, একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, যেটাকে আমি ডিফেন্ড করতে পারবো না। যদি কেউ আমাকে বলে আপনাকে কোন যোগ্যতায় দেয়া হয়েছে, তা আমি যেটা বলতে পারবো না যে আসলে আমি জানি না আমাকে কোন যোগ্যতায় দেয়া হয়েছে। কারণ নিয়োগের ক্ষেত্রে, উপাচার্য উপ উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা, কোনো মাপকাঠি, হ্যাঁ, এগুলো তো বাংলাদেশে আমরা এত বছরে তৈরি করি নাই, সুনির্দিষ্ট কোনো নীতিমালা তো ওরকম করে নাই। ফলে এবারও কোনো নীতিমালা আসলে মানা হয়েছে এটা আমি ঠিক জানি না। এখন এখান থেকে আমি এই ডিসক্লেমারের পরে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, আমি এখন নাম বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে XYZ দিয়ে বলে দিতে পারি যে হ্যাঁ, আমি জানি যে X এবং Y বিশ্ববিদ্যালয়ের ভিসি এদের ব্যাপারে জামাত সংশ্লিষ্টতার বা জামাতের প্রতি সিম্প্যাথি আছে, তাদের এই অভিযোগ আছে, কিন্তু তাদের দুজনেরই একাডেমিক প্রোফাইল ভালো বা সাইটেশন ভালো। হ্যাঁ, এইটা দিয়ে তো দেখা হয়। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে জামাতি হওয়া সত্ত্বেও হ্যাঁ, তার যদি একাডেমিক প্রোফাইল ভালো হয় তাহলে সেই নিয়োগ নিয়ে আসলে কথা বলবার কিছু নেই। আবার এমনও নিয়োগ হয়েছে যেখানে জামাতি প্রফেসর ফেরদৌস, যে শেখ হাসিনা সংবাদ সম্মেলনের স্টাইলে প্রশ্ন করি, সমান সমান হইলে কাকে দেয়? মানে ওই যে একটা প্রশ্ন করছিল না প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে, যে একই নাম্বার যদি মুক্তিযোদ্ধার ইয়া থেকে আর রাজাকারের ইয়া থেকে পায় তাহলে কাকে দেয়? আমি যতদূর জানি এখানে এবারের নিয়োগের ক্ষেত্রে নানান ধরনের মানুষ কাজ করেছে। আমি জানি সমন্বয়কদের ভূমিকা ছিল, আমি জানি রাজনৈতিক দলগুলো যথেষ্ট লবিং গ্রুপিং করেছে তাদের মতো করে, হ্যাঁ, এবং সংশ্লিষ্ট উৎসাহী ব্যক্তিরাও দৌড়ঝাঁপ করেছে। হ্যাঁ, তো এইটা সুতরাং সবকিছুই ছিল। তার মানে বিগত আমলে যেমনটা হয়েছে তার থেকে গুণগতভাবে একেবারে যে আলাদা কিছু হয়েছে তা না। তবে এবার অন্যান্য অনেকবারের চাইতে কিছু জায়গাতে, কিছু নিয়োগের ক্ষেত্রে আমরা সত্যি সত্যি ক্রেডিবল মানুষজন নিয়োগ পেয়েছে বলে, একাডেমিক প্রোফাইলের দিক থেকে ক্রেডিবল মানুষজন নিয়োগ পেয়েছে বলে মনে হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি যেটা সুমন দীর্ঘক্ষণ ধরে খুব ভালোভাবে বলেছেন, সুমন রহমান, সেটা হচ্ছে যে সমন্বয়কদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রসঙ্গে আপনি যেটা বলেছেন, আমি আপনার সাথে একমত। জবাবদিহিতার ইস্যু থেকে আমাদের এক মুহূর্ত সরে যাওয়া যাবে না, কিন্তু আবার সুমন রাইটলি পয়েন্ট আউট করেছে যে ৩,০০০ কোটি টাকার দুর্নীতি বা হ্যাঁ, জাহাঙ্গীরনগরের উন্নয়ন বাজেট আমরা শুনেছিলাম ১৩০০ কোটি টাকা, সেখান থেকে হঠাৎ করে রাতারাতি এটা
300 কোটি টাকা ছিল প্রথমে, হঠাৎ করে রাতারাতি শুনলাম যে সরকার এটাকে কয়েক গুণ বাড়িয়ে 1400 কোটি টাকা দিয়েছে। তারপরে সেই 1400 কোটি টাকা নিয়ে কি হয়েছে আপনারা তো জানেন। তো ওই দুর্নীতির সাথে এই ছোটখাটো যেই সব অভিযোগ উঠছে সেইটাকে একাকার করার সঙ্গত না, কিন্তু আপনি ঠিকই বলেছেন যে আমাদের জবাবদিহিতার বিন্দু থেকে এক বিন্দু সরে আসার কোনো সুযোগ নাই। এবং আমরা এটাও, আমি সুমনের সাথে এবং আপনার সাথে একমত যে এমনকি এই সমন্বয়কদের ক্ষেত্রে আমরা এখনো বাজি ধরতে রাজি আছি। এছাড়া আমাদের কোনো উপায় নাই খালেদ। আমরা যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এই সরকার হেরে যাওয়া মানে, এই সমন্বয়কটা হেরে যাওয়া মানে আমরাও হেরে যাওয়া। এটা যদি তারা বোঝেন। এখন স্কোর কি প্রফেসর ফেরদৌস? হেরে যাওয়া মানে এখন কোন স্টেজে আছে? 0-0 আমি ড্র, সমন্বয়করা এগিয়ে আছে, সরকার এগিয়ে আছে। আমি সত্যি প্রথম চোটে যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাস স্তিমিত হয়েছে, সেটা হবারই কথা। অনেক জায়গাতে আমার তো সবচাইতে বড় দুঃখের এবং হতাশার জায়গা মনে হয়, আমারই মনে হয়, আর যারা ভিকটিম তাদের কি মনে হয়, আহত পরিবারগুলো যে যথেষ্ট, আহত মানুষজনরা যে যথেষ্ট চিকিৎসা পায়নি, ঠিকঠাক মতো চিকিৎসা, যে জুলাই আগস্টে চিকিৎসা পায়নি, এটা বিরাট ব্যাপার। স্যার এটা কেন পায় নাই আসলে? মানে এটার মধ্যে কি ঝামেলা? মাত্র 2000 লোকের চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছে না, 4000 লোকের, 5000 লোকের, 20000 লোকের, এটা রাষ্ট্র। সেটা সত্যি আমার প্রশ্ন। এবং এইখানে এইটার মধ্যে প্রফেসর ইউনূস কইতেছে টাকা আছে, সব আছে, সবকিছুর ব্যবস্থা আছে, কোথায় গিয়ে আটকাইছে? কোথায় গিয়া? এবং শেখ হাসিনা আটকে রাখছে দিল্লি থেকে। জুলাই ফাউন্ডেশন আহত মানুষজনদেরকে টাকা বিতরণের ক্ষেত্রে যে অদক্ষতা দেখিয়েছে সেটা নিয়েও বিরাট কথা আছে। কিন্তু খালেদ, আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা মিস করে যাচ্ছি। 600 মানুষ না কতজন মানুষ, হ্যাঁ, সেনাবাহিনীর নিরাপদ আশ্রয় তখন দিয়েছিল। এরপরে আমরা দেখলাম রাঘব বোয়ালদের বেশিরভাগ অংশ পালিয়ে গেল। এর দায় কে নেবে বাংলাদেশে? আমরা কেন প্রশ্ন করি? ডক্টর ইউনূস নেবে। ডক্টর ইউনূসের সাথে কথা বলে ছাড়ছে ওদেরকে। না না, আমি এটা লিখে দিতে পারি প্রফেসর সাইদ ফেরদৌস, আমি এটা লিখে দিতে পারি। এটা ডক্টর ইউনূসের মতামত ছাড়া সেনাবাহিনী পক্ষে ছাড়া সেনাবাহিনী কি আসে যায়? না, আমাকে খালেদ বলতে দেন, আমাকে বলতে দেন। নিশ্চয়ই, মানে আপনি যদি তথ্য থাকে আপনি বলবেন, কিন্তু যদি আন্ডারস্ট্যান্ডিং আপনার বোঝাপড়ায় ডক্টর ইউনূস, আমি তো বলবো যে সেনাবাহিনীকে আমার প্রথম জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করেন যে সেনাবাহিনী, হ্যাঁ, আমি কি করছি এখানে? আমি তো জিজ্ঞেসই করছি না, সেনাবাহিনী তো উত্তর দিচ্ছে না। মানে আমাদের জিজ্ঞেস তো ডক্টর ইউনূস কি করতে হবে? আমরা তো ডক্টর ইউনূস সিভিলিয়ান। সেনাবাহিনী আমাদেরকে, স্যার আমি বলি, সেনাবাহিনী আমাদেরকে একটা আইএসপিআর থেকে তথ্য দিছে যে আমাদের কাছে 300 জন ছিল। জি স্যার বলেন। আসেন খালেদ, আমি সবাই মিলে ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি। কিন্তু খালেদ, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বিচারের আওতায় আনতে পারছি না কেন? আমরা এখনো ঠিকঠাক মতো বিচার শুরু করতে পারছি না কেন? আমরা কেন হত্যা মামলা, কেন আপনি সাংবাদিকদের ক্ষেত্রে হত্যা মামলা বলছেন, শাকিল রূপার ক্ষেত্রে হত্যা মামলার কথা বলছেন, আমি তো বলবো যে ওই ইয়ের ক্ষেত্রে হত্যা মামলা, সাকিব আল হাসানের ক্ষেত্রে হত্যা মামলা। আমি মনে করি যে হত্যা মামলার জন্য দায়ী, যে হত্যা মামলার, যার উপরে হত্যা মামলা বর্তায়, সে অবশ্যই হত্যা মামলা হবে, হত্যা মামলা তার ক্ষেত্রে রুজু করা হোক। কিন্তু যার ক্ষেত্রে প্রযোজ্য না তার ক্ষেত্রে এটা দেওয়ার কি মানে? আমি বরং সুনির্দিষ্ট ভাবে মনে করি যার যে অপরাধ, একটা হচ্ছে দল হিসেবে, সংগঠন হিসেবে, পদধারী হিসেবে ব্যক্তি এবং সংগঠনের যে অপরাধ ছিল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, আপনি শুধু শেখ হাসিনা, শেখ রেহানা প্রতি করতে বলেছেন তো, আমি মনে করি যে একদম আওয়ামী লীগের সাংগঠনিক পদে যারা গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন, যারা এই গণহত্যার সাথে যাদের সংশ্লিষ্টতাকে যারা অস্বীকার করতে পারবেন না, তাদের প্রত্যেককে যেমন বিচারের আওতায় আনা উচিত খালেদ, বাহিনীগুলোকে বিচারের আওতায় আনা উচিত। আজকে আপনি বলছেন যে আমরা ক্ষমা চাচ্ছি, আজকে আপনি বলছেন প্রথমে যে আয়নাঘর আছে, আয়নাঘর নাই। আমাদের তো প্রত্যেকটা বাহিনীর সাথে সংশ্লিষ্ট মানুষজনকে বিচারের আওতায় আনতে হবে। খালেদ, শেষ করিনি। শিক্ষকদেরকে, সাংবাদিকদেরকে যেমন, শিক্ষকদেরকে তেমন, বিচারপতিদেরকে যেমন, যারা সবাই ওই রেজিমের লেগেসিকে, ওই রেজিমের এই অপশাসনকে বৈধতা দিয়েছিলেন। আমার যে সহকর্মীরা ক্যাম্পাসে ছাত্রলীগকে পেটোয়া হয়ে উঠতে সাহায্য করেছিল, তাদেরকে কেন আমরা বিচারের আওতায় আনতে পারবো না? আমি তো মনে করি প্রতিশোধ না খালেদ, প্রতিশোধ না। অবশ্যই আমরা একটু প্রতিশোধ চাই না, এক রত্তিও না, অবশ্যই, কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই। অবশ্যই। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে
ছাত্রলীগ হোক, অন্য কোনো অঙ্গ সংগঠন হোক, এই গত 15 একদম। বছর ধরে তো ছাত্রলীগ ছিল, তাদের এই মনস্টার হয়ে ওঠা, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লেলায় দেওয়ার জন্য যেসব শিক্ষকরা দায়ী, ঘটনা উল্লেখ করে 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 সেসব শিক্ষকদের, সেসব দায়িত্বপ্রাপ্ত উপাচার্য, উপাচার্যদের শাস্তি ব্যবস্থা করতে হয়। কিন্তু রংপুরে বোম মাইরা মানুষ মারছে, এটা তো মামলা। খালেদ, না না, সেটা তো আছেই খালেদ। এই শিক্ষকদের মধ্যে কেউ কেউ আবার এবারেও উপাচার্য বা উপ উপাচার্য পদে নিয়োগ কত পেয়েছেন। কত ডেঞ্জারাস লাইন আপনি বোঝেন, মানে সাংঘাতিক। যারা সব- যারা ওই আমলে এরকম কিছুর সাথে যুক্ত ছিলেন তাদেরও কেউ কেউ এবারে নিয়োগ পেয়েছে। Absolutely. আমি মানে জেনে জেনে Absolutely. জেনে বুঝেই বলছি। তো সেই এগুলো তো চিন্তা করার বিষয়। আমি মনে করি হ্যাঁ, এবং অবশ্যই সরকারের ব্যাপারে আমার হাজারটা নালিশ আছে। ধরেন সবচেয়ে বড় ওয়ারি করার বিষয় তো পুলিশ বাহিনী দাঁড়াতে পারছে না, এখনো দাঁড়াচ্ছে না। সেনাবাহিনী ঠিক মতো কাজ করতে পারছে কিনা সেগুলো, যেমন হ্যাঁ সেনাবাহিনীর আগস্টের আগের ভূমিকা এবং পরের ভূমিকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্যার আমাদের বলেন। একদমই সময় একদম শেষ, আমরা একটু একদম, প্রফেসর হ্যাঁ, রহমানকে ঠিক একদম আছে। শুনতে চাই। আপনি অনেক বড় প্রেক্ষাপটে একটা বলেছেন, আমাদের নতুন কোনো প্রশ্ন নাই। প্রফেসর রহমান, যেসব বিষয়গুলির ক্ষেত্রে আসলে প্রফেসর ফেরদৌস আঙ্গুল তুলেছেন, অর্থাৎ আহতদের চিকিৎসা, যারা আসলে সত্যিকার অর্থে দায়ী তাদের বিরুদ্ধে মামলা করা, এখনো প্রশাসন সহ অন্যান্য নানা জায়গায় বিগত সরকারের নানা ক্ষমতার চিহ্ন থেকে যাওয়া, সেনাবাহিনীর পক্ষ থেকে পিক অ্যান্ড চুজ করা, 3 জনকে ধরা 37 জনকে ছেড়ে দেওয়া, বা 37 জনকে ধরা 3 জনকে ছেড়ে দেওয়া, এগুলো তো আসলে প্রশ্ন করতে হবে। মানে এখন আমরা প্রশ্ন কার কাছে গিয়ে করবো? মানে ওইটাও একটু যদি আপনি একটু বলেন যে Absolutely, মানে absolutely. প্রতিটা জায়গায় আমি প্রফেসর সাইদ ফেরদৌস যে যে পয়েন্ট তুলেছেন প্রত্যেকটা জায়গায় যদি আপনি একটু টাচ করেন, কারণ আমিও এই ব্যাপারগুলিতে কনসার্ন। জি। জুলাই গণ অভ্যুত্থান তো একটা বিশাল বড় ঘটনা। এই ঘটনা আমরা যদি এখন যারা ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদেরকে যদি আমরা দেখি যে দুটা দল, এক দল আসলে এই গণ অভ্যুত্থানের স্পিরিটের ভিতর দিয়ে এসছেন, আরেক দল এসছেন গণ অভ্যুত্থানের সাথে তাদের হয়তো সরাসরি সংযোগ নাই। কিন্তু আপনার এই নতুন দেশটাকে যারা আসলে নেতৃত্ব দেবেন, তাদের এই স্পিরিটটাকে কোনো না কোনো ভাবে বহন করতে হবে। যদি তিনি বহন করতে না পারেন, তিনি আসলে বুঝবেন না যে কাজটা কিভাবে করতে হবে। এবং তাহলে যারা এখন স্পিরিট নিয়ে এসছেন, তাদের তাদের মধ্যে ভুল হচ্ছে, তাদের তাদের হয়তো ম্যানেজমেন্টের অদক্ষতা দেখা যাচ্ছে, দেখবারই কথা। সেটা তো তারা তো ম্যানেজার হিসেবে দক্ষ হয়ে ওঠেননি, তারা ছাত্র, তারা আন্দোলন করেছেন। এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন একটা রোল প্লে করতে হচ্ছে। তো এই ফাঁকে আমরা অনেকগুলো দুঃখজনক ঘটনা দেখছি। ধরা যাক এই যে আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখছি যে খুব চিকিৎসা ব্যাহত হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না। তো সেগুলো কিন্তু সদিচ্ছার অভাব আছে বলে আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে যে তাদের ম্যানেজারিয়াল স্কিলের অভাব আছে, কিন্তু কাজটা সঠিকভাবে যারা করতে পারতো তাদেরকে তারা সঠিক সময়ে কানেক্ট করতে পারছে না। আবার আপনার মনে রাখতে হবে যে 15 বছর দেশে একটা মেশিনারি গ্রো করেছিল। দেশের প্রত্যেকটা সেক্টরে, সে সেক্টর থেকে এই মেশিনারির এলিমেন্টগুলোকে আপনি হ্যান্ডপিক করে করে তুলতে আপনার কিন্তু আর অন্তত 2-5 বছর লাগবে। এত সহজ না। এবং ইনফরমেশন গ্যাপ আছে। আপনি এখানে আমাদের নেটওয়ার্কিং আছে। না প্রফেসর সুমন রহমান, আমি 2-3টা জিনিস শুধু একটু যুক্ত করি ফেরদৌস স্যারের সঙ্গে। একটা হচ্ছে যে এটা তো অবশ্যই যে আপনি আসলে তালিকা করে যারা আহত হয়েছে তাদের কাছে টাকাও আছে, সব আছে, সেটা আপনি দিতে পারলেন না কেন সেটা আপনাকে কইতে হবে। সেনাবাহিনীর ক্ষেত্রে আপনি কারে ছাড়ছেন, কারে ধরে রাখছেন, সেটা আপনাকে কইতে হবে। এইটা ঠিক ম্যানেজারিয়াল ব্যাপার বলে আমার কাছে মনে হয় না। 6 মাস হয়েছে এই রাষ্ট্র ক্ষমতায় আসছে, আমরা গত 3-4-5 বছর ধরে শুনে আসতেছি যে ভারতীয়রা এখানে কাজ করতেছে বিনা ওয়ার্ক পারমিটে, টাকা হুন্ডি করে পাঠায়, আমাদের টাকাগুলি 9-6 হয়, ডলারগুলি এরকম করে যায়, প্রত্যেকটা জায়গার মধ্যে বসে থাকে। পররাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞেস করলে সে এখনো তালিকা করে না, কারণ এটা তার প্রায়োরিটির মধ্যে পড়ে না। তার প্রায়োরিটিতে আছেটা কি আমি তো এটা বুঝি না। এই সরকারে আপনি ম্যানেজারিয়াল জায়গা থেকে বলতেছেন, প্রত্যেকটা লোককে আপনি তো ধরে নিয়ে আসছেন বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্ট থেকে, 3 জন উপদেষ্টা বাদ দিলে, যদি মানে নবীন উপদেষ্টা আপনি বাদ দেন, কিন্তু তাদের আবার কাজটা কি, মানে তাদের ম্যানেজারিয়াল দক্ষতাটা আপনি বলতেছেন, তাদের তো ইচ্ছাই নাই কাজ করার, এরকমও মনে হতে পারে না। ওই যে বললাম যে আপনার তারা তো অভ্যুত্থানের স্পিরিট থেকে আসেনি। যেহেতু স্পিরিট থেকে আসেনি, তাদের আসলে ওই রকম যে কমিটমেন্টটা আমরা তাদের কাছে আশা করছি সেই কমিটমেন্টটা নাই। তারা টাইম সেনসিটিভ না, তাদের মধ্যে অদক্ষতা আছে। এই অদক্ষতাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে আমি বলবো যে এটা ধরা যাক একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিন্তু অনেক দক্ষ হতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু আমি তাদের দক্ষতা দেখেছি, অনেক কাজ তারা অনেক দ্রুত গতিতে করতে পারতো। এই সরকার
একটা গণবান্ধব সরকার, কিন্তু এই সরকার সেই রকম দক্ষ না। হ্যাঁ, তাদের এই দক্ষতাটা আসলে লার্ন করতে হবে। আপনার কাছে কি মনে হয় না স্যার, আপনার কাছে কি মনে হয় না যেই কাজ ওর করা দরকার সেই কাজ হয় না কইরা যেই কাজ ওর করা দরকার নাই ওই কাজ হয় আনতেছে? বিকজ এটা শুনতে ভালো, এটা পপুলিস্ট, এইটার মধ্যে থেকে আসলে মানে কেন মানে যেই কাজ করা দরকার ওর ওইটা না করে অন্যগুলি করতেছে। আর অভ্যুত্থানের স্পিরিট বলতেছেন, আমি প্রফেসর রহমান আপনার স্মরণ করে দিতে চাই, আওয়ামী লীগের এই 15 বছরের রেজিমে যারা আওয়ামী লীগের কোলে গিয়ে উঠে নাই তারাই তো সবাই মানে অভ্যুত্থানের পক্ষের লোক, তারা আলাদা করে কিছু প্রমাণ করার দরকার নাই। কারণ আওয়ামী লীগ তেমন সর্বগ্রাসী, মানে এই কমিটি সেইটা একটা পুরস্কার এই বাংলা একাডেমি কিন্তু দিতেই ছিল সারাক্ষণ। তো এখন না, যে ব্যাপারটা তাই আসলে আওয়ামী লীগের কলেজে কতখানি কে কতখানি উঠেছে বা উঠে নেয় আমরা কিন্তু এতখানি নিশ্চিত না। কারণ আওয়ামী লীগের গ্রাস থেকে কতজন আসলে কতখানি দূরে ছিল সেটা ইতিহাসের ব্যাপার, সেটা কিন্তু খুঁজলে এমনকি আমি বলবো যে লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো এখন যাই হোক, আমাদের যা আছে তা নিয়ে তো কাজ করতে হবে। তো সেখানে আমি বলবো যে অদক্ষতা আছে, প্রায়োরিটি সিলেকশনে তাদের অদক্ষতা আছে, তাদের ডিসিশন মেকিং অদক্ষতা আছে, তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম আছে, পপুলিজম সার্ভ করছেন, সঠিক কাজটা কখন করতে হবে তারা বুঝতে পারছেন না। এই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এখন এইগুলোর সমালোচনা আমরা করে যাচ্ছি, গণমাধ্যমে করে যাচ্ছি, ব্যক্তিগত যোগাযোগে, সাংগঠনিক যোগাযোগে করে যাচ্ছি, করে যতখানি ঠিক করতে পারি, এছাড়া তো কিছু করার নেই, আমাদের হাতে তো আর কোনো অপশন নাই। আচ্ছা, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, সেই 1 মিনিট সময়ের মধ্যে আপনাদের দুজনের কাছ থেকে 30 সেকেন্ড উত্তর চাই। অনেকেই বলতেছেন যে আচ্ছা চামচামি কি ফৌজদারি অপরাধ? যেমন আমাকে বলতেছেন যে আপনিও তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করতেছেন, ইউনূস সরকারের পক্ষে চামচামি করতেছেন, এটা আপনার বিরুদ্ধে কি ফৌজদারি অপরাধ হবে কিনা এটা নিয়ে আমি একটু 30 সেকেন্ড শুনতে চাই প্রফেসর ফেরদৌসকে, 30 সেকেন্ড শুনতে চাই প্রফেসর রহমানকে এবং শেষ করে দিতে চাই। প্রফেসর ফেরদৌস, না না আমরা চামচামি ফৌজদারি অপরাধ কিনা? না, আমি এই ধরনের কথার মধ্যে ঢোকার কোনো মানে না আমাকে বলছে আপনার রাজনৈতিক অবস্থান, আপনার পার্সপেক্টিভ বদলাতে পারে। আপনার পার্সপেক্টিভ শুনে তার মনে হতে পারে গতকালকে খালেদ এই জায়গায় ছিল, আজকে এই জায়গায় আছে, সে কারণে এটা চামচামি। তো আমি এইসব ডেফিনেশনের মধ্যে যাই না। শুধু খালেদ, আমি এই সুযোগটাকে ব্যবহার করব, এই সরকারের একটা অদক্ষতা হচ্ছে রাজনৈতিক শক্তির সাহায্য না নিতে পারা, রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ তৈরি করতে না পারা। আরেকটা বড় ব্যর্থতা হচ্ছে বহুত্ববাদী রাজনীতির কথা ছাত্র সমন্বয়করা বলছেন, কিন্তু তাদের আচরণে অনেক সময় বহুত্ববাদের বিরোধী অবস্থান দেখা যাচ্ছে। আদিবাসীর ক্ষেত্রে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে, পাঠ্য বই পুস্তক পরিবর্তনের ক্ষেত্রে যে আন্দোলন হলো, সেখানে কিন্তু আমরা ছাত্র সমন্বয়কদের পরিষ্কার বহুত্ববাদী অবস্থানকে প্রমোট করতে দেখি নাই। এটা আমার কাছে আশঙ্কার জায়গা মনে হয়। প্রফেসর সুমন রহমান, আপনি যদি শেষ কথা একটু বলেন। আমরা না, অ্যাবসলিউটলি আমি মনে করি যে সরকারটা বহুত্ববাদী হওয়ার কথা ছিল। সরকারটা এই একটা সুযোগ ছিল যেখানে আমরা আসলে একটা প্লুরালিস্ট সোসাইটি তৈরি করতে পারতাম, একটা খুবই রেসপন্সিভ ডেমোক্রেসি তৈরি করতে পারতাম। সেই সুযোগটা আমরা নিচ্ছি না, বরং যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে আসলে এখনো কথা বলতে যেন আমার আগের চেয়ে বেশি ভয় কাজ করছে। কেন বেশি ভয় কাজ করছে? কারণ এখন যার বিরুদ্ধে কথা বলবো তাকে আমি ভালোবাসি, আগে যার বিরুদ্ধে কথা বলতাম তাকে আমি এতটা ভালোবাসতাম না, বলে আমি তার বিরুদ্ধে আমি যেতে পারতাম সহজে। এখন তো সমস্যা হচ্ছে যে আমি আমার প্রিয়জনের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি, এই জন্য ভয়টা বেশি কাজ করছে। তো এই ভয়ের সুযোগটা তারা যেন না নেন, তারা যেন আমাদের এই স্নেহ বা এই শ্রদ্ধাটাকে তারা আপহোল্ড করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে না দেন আর কি। আমরা আগে সরকারের আমলে দেখতাম হচ্ছে প্রমাণ আমাদের চোখের সামনে যে এস আলমের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, একটা কি প্রসিডিউরাল জিনিস ধরে কোর্ট মানা করে দিল, হাইকোর্ট। আর এখন আমরা দেখতে পাই ইশারা, ফ্ল্যাটের ভাড়া দেয় নাকি, গাড়ি ভাড়া দেয় নাকি, কে দেয় না দেয়। এটা আপনি ঠিকই বলছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। মানে শিক্ষকদের সঙ্গে কথা বলে যেরকম অনেক বিষয় জানা যায়, পরিষ্কার হওয়া যায়, সেইটা আপনারা দুজন অনেক বেশি করে আমাদের বলেছেন এবং দর্শকরাও নিশ্চয়ই উপভোগ করেছেন। দর্শক, আমরা আগামী অনুষ্ঠানে আসবো অন্য অতিথি নিয়ে, সে পর্যন্ত আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।